সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আলোচনার বিষয়ে চাঁদাবাজি, দখলবাজি এবং নির্বাচন। চাঁদাবাজি, দখলবাজি এবং নির্বাচন। আমাদের সাথে স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত আছেন গোলাম সরোয়ার মিলন, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র জনতা পার্টি এবং সাবেক সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। দুটি রাজনৈতিক দলের এই মুহূর্তের প্রধান ব্যক্তিত্ব, একজন চেয়ারম্যান, একজন নির্বাহী চেয়ারম্যান। আলোচনার শুরুতে বলছিলাম চাঁদাবাজি, দখলবাজি এবং নির্বাচন নিয়ে কথা বলবো। চাঁদাবাজি জিনিসটি এটা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চলমান, সবসময় চলমান থাকে। কখনো আলোচনায় আসে, কখনো আলোচনায় আসে না, কখনো জোরে সোরে আসে, কখনো আবার স্থিমিত হয়ে যায়। কিন্তু চাঁদাবাজি এই জিনিসটা থাকে বোধহয়। আর দখলবাজি বিষয়টিও থাকে। এখন যার যে ক্ষমতা থাকে সে তার ক্ষমতা অনুযায়ী হয়তো এটা দখল করে। আজ যখন কথা বলছি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কয়েকজন গুলশানে সাবেক একজন এমপির বাসা থেকে টাকা নিয়েছিলেন, মামলা হয়েছে, সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে, রিমান্ডের আবেদন করা হয়েছে, 7 দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। সাথে সাথেই বিকেলে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো এখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। অর্থাৎ তাদের নামে যদি কেউ এই কাজগুলো করেন তাদেরকে যেন আইনের হাতে তুলে দেওয়া হয় বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন ব্যবস্থা নেন। দখলও আছে কোথাও কোথাও। আমরা দেখি সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট করা হয়েছে। এগুলো আছে। আর নির্বাচন বিষয়ে তো নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো আপনারা চাচ্ছেনই। কাকে দিয়ে শুরু করব? সিনিয়র মাস্টার, জি, আপনার কাছ থেকে শুরু করি, আপনি বলুন। ধন্যবাদ আমার প্রিয় মাসুম ভাই, আপনাকে আজকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, এবং আজকে যে আমার প্রিয় সহ আলোচক, আমার অত্যন্ত কাছের সজ্জন ববি হাজ্জাজ ভাইকে প্রীতি শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরুটা এইভাবে করতে চাই। দেখেন, এই 24-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। এবং একটা জিনিস কি, যে সেদিনকার সেই স্বপ্ন পূরণের যে অঙ্গীকার ছিল, যে একটি আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আমরা একটা ইনসাফের দেশ, রাষ্ট্র কায়েম করব। জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই যে কারণে আমাদের স্লোগান জনতা পার্টি বাংলাদেশ গর্বমোরা ইনসাফের দেশ। তো আপনার প্রসঙ্গে আসার আগে এটাই বলতে চাই যে আমরা একটি জাতীয়তাবাদী, মধ্যপন্থী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এটার বাইরে 1 বছরের মাথায় যে আজকে ফ্যাসিবাদের পরিবর্তে চাঁদাবাজ, দখলবাজ কিংবা যে আচরণ, অশোভন আচরণ আমরা লক্ষ্য করছি, যেটা প্রত্যাশা ছিল না এই 24-এর আকাঙ্ক্ষার। অবশ্য আপনি বলবেন, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা 71-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং 24-এর গণঅভ্যুত্থানের যে চেতনা, আমরা এটা দুটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশের পথ চলাকে আমরা নিশ্চিত করতে চাই। কিন্তু এটা করতে গিয়ে এই সরকার আজকে প্রত্যাশা এবং প্রাপ্তির মূল্যায়ন যদি আমি এক লাইনে করি, প্রত্যাশা পূরণ হয়নি। এই সরকার, ডক্টর ইউনূস, সবাই আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু তার এই সরকার আমার মনে হয় যে একমাত্র অর্থনৈতিক এই রেমিটেন্স আনা ছাড়া কিংবা এই একটা এলিট, ববি হাজ্জাজ এখানে আছেন, যে সংস্কারের আলোচনা করছেন, আলোচনার সংস্কৃতি তারা তৈরি করেছেন, এই জন্য একটা ধন্যবাদ দিতে চাই। কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু কোনো আমি যেটা মনে করি যে ন্যূনতম সংস্কারের প্রশ্নে ঐক্যমত যে পয়েন্টে হয়েছে সেগুলিকে ইমিডিয়েটলি জাতীয় সনদের মাধ্যমে ঘোষণা দিয়ে আমাদের নির্বাচনের অতি সত্বর আমরা নির্বাচনের দিকে যেতে চাই। এখন নির্বাচনের চ্যালেঞ্জ হচ্ছে বিচার, ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন। এবং নির্বাচন করতে গিয়ে যে বিচার, এটা তো অনন্তকাল চলবে। তো বিচার করতে গিয়ে আমি যেটা বলি যে আপনি জানেন 1959 অ্যাবডো, ইলেকশন বডিজ
ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স, এটার মাধ্যমে 2024-এর পার্লামেন্টকে যদি আপনি শেখ হাসিনা থেকে আরম্ভ করে সবাইকে যদি অ্যাবডো করে দেন, তারা ইলেকশন করতে পারবে না, অর্ডিন্যান্সটা জারি করেন, তাহলে কিন্তু এই কথাটা আসে না যে আগে দৃশ্যমান বিচার হইতে হবে তারপর তাদেরই। তো এইটা করলে আমরা নির্বাচনটা তাড়াতাড়ি করতে পারি। এখন নির্বাচন তাড়াতাড়ি করতে গিয়ে আবার এটাও মাথায় রাখতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ডটা থাকতে হবে। নির্বাচন তাড়াতাড়ি করা মানে এই না যেন নির্বাচন হবে, কারণ তিনটা প্রজন্ম 14, 18, 24 তিনটা প্রজন্ম ভোট দিতে পারে না, এখন চতুর্থ প্রজন্ম। সুতরাং এই নির্বাচনটা আমরা অর্থবহ করতে চাই, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে চাই। কিন্তু সেটা আনতে গিয়ে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যে ছাত্ররা আজকে চাঁদাবাজের কথা বলছেন, এই অভিযোগ কিন্তু বড় বড় দলের বিরুদ্ধেও আছে কম বেশি। আমি কাউকে এখানে দোষারোপ করতে চাই না, তারা হয়তো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া তার অন্য সকল মানে শাখাকে কার্যক্রম নিষিদ্ধ করেছে কিংবা বন্ধ করেছে। ইটস নট এনাফ। এখানে তো আইনের শাসনটা তো প্রতিষ্ঠা করতে হবে। এবং আগামী নির্বাচনটা আমরা যেমন চাই, আমাদের দলের বক্তব্য হলো যে দুটা পয়েন্ট এখন এসে দাঁড়িয়েছে, পিআর পদ্ধতি হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আমরা মনে করি যে পার্লামেন্টের লোয়ার হাউস অর্থাৎ নিম্নকক্ষ এটা প্রচলিত অবস্থায় হোক এবং উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে নমিনেশন দেওয়া হোক। এখন সেটা করতে গিয়ে পুলিশকে যদি শক্তিশালী করা না যায়, এখন আমি এখানে ভালো লোকের রাজনীতি বলতে সৃজনশীলের তো আমরা সুশীল তো গভর্নমেন্ট দেখতেছি, কিন্তু ভালো লোকের রাজনীতিকে করার জন্য নির্বাচন কমিশন কিছু বিধিমালা করেছে, যেটা খুবই অভিনন্দনযোগ্য। এবং আমি ববি হাজ্জাজ সাহেবকে আমার পক্ষ থেকে অভিনন্দিত করতে চাই, কারণে তিনিও আলোচনায় থাকেন, সংস্কারে থাকেন। আমি শেষ কথাটা এইভাবে বলতে চাই যে উনি উত্তরে বলবেন আগামী উনি সহ জামাল হায়দার কালকে বলেছেন যে 5ই আগস্টের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এখন কি সেটা কি ওনাদের চাপে ডক্টর ইউনূস সাহেব কিংবা তার সরকার এটা বলবে, আদৌ কি তার করার সক্ষমতা আছে কিনা আমি ব্যক্তিগতভাবে চলে যাই সরাসরি তাহলে ববি হাজ্জাজের কাছে। আপনি ওই মিটিংয়ে ছিলেন, গোলাম সরোয়ার মিলন সাহেব একটি প্রশ্ন আপনাকে কেন্দ্র করেই করেছেন যে আপনি জবাব দিবেন, আপনি সেখানে ছিলেন, সক্ষমতা আছে কিনা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মাসুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে শ্রদ্ধেয় মিলন ভাইকে এবং যারাই চ্যানেলের দর্শক আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। গতকালের যে মিটিংটা ছিল, এই মিটিংটা আসলে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে দাওয়াত জানিয়েছিলেন বড় দাগে আলোচনা করবার জন্য, যে অস্থিতিশীলতার একটা পরিবেশ তৈরি হয়েছে স্পেশালি, এবং এটা উনাকে আমি কোট করছি, এটা আমার কথা না, উনাকে কোট করে বলছি, যে গোপালগঞ্জে এনসিপির সাথে যে হামলার ঘটনা ঘটলো সেখান থেকে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। তো এই মোকাবেলা করার আলোচনার সময় আমার দলের পক্ষ থেকে আমরা 8টা প্রপোজাল ওনাকে দিই। এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস ছিল, যেমন আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা, যেটা 12 মাস ধরে আমরা বলে আসছি। কিন্তু একটা প্রপোজাল এরকমও ছিল যে আপনার একটা জনপরিবেশে একটা স্টেবিলিটি আনবার জন্য নির্বাচনের তারিখটা তাড়াতাড়ি ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তখন আমি খোদ মাননীয় প্রধান উপদেষ্টাকে, মানে আমি এই আলোচনাটা করে ওনাকে রিকোয়েস্ট করি যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমরা আজকে আপনার সাথে বসেছি, আপনি যদি আমাদেরকেও আজকে বলেন তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আপনার মুখপাত্র হয়ে জনসম্মুখে জানাতে পারি। তো তখন উনি আমাকে বললেন, এগেন এটা অফিসিয়াল মিটিংয়ের মধ্যে, মিটিং চলাকালীন সময়, তো তোকে আমার দিকে বল, বাট আমাদের সবার জন্য, বাট যেহেতু কথাটা আমি বলছিলাম সো আমার দিকে মুখ করে বললেন আর কি, যে আগামী কয়েকদিনের ভিতরে অফিসিয়াল ডিক্লারেশন আমি দিয়ে দিব। তো উনি যখন এই কথাটা বললেন যে কয়েকদিনের ভিতরে অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে দিব, তখন আমি জাস্ট আরেকবার ক্ল্যারিফিকেশনের জন্য জিজ্ঞেস করলাম যে কয়েকদিন মানে কতদিন। তখন উনি আর কিছু বলেনি। প্রেস উইংয়ের যারা বসেছিলেন, শফিক ভাই ছিলেন, আজাদ মজুমদার সাহেব ছিলেন, মানে ওনারা প্রেস উইংয়ের থেকে শফিক ভাই প্লাস ওনার সহযোগী যারা ছিলেন সবাই একই সাথে মোটামুটি বললেন যে 5ই আগস্টের মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি। সো ওখান থেকে মানে আমি অফিসিয়াল ক্ল্যারিফিকেশনটা পেয়েছি। প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে গত 12 মাসে বেশ অনেকবার বসার সুযোগ হয়েছে, সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন না কেন, সুযোগ হয়েছে, ওনার সাথে আলোচনা হয়েছে। এবং আমার কাছে পার্সোনালি কখনোই মনে হয়নি যে প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চায় না বা এটা নিয়ে সে কোনো ধরনের ঝামেলা তৈরি করবে, সে দিতে চায়। তবে একই সাথে মিলন ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলবো যে উনার সরকারের ভেতরে অনেকের ভেতরে আমি দ্বিধাদ্বন্দ্ব দেখেছি যে তারা আসলে হয়তো শীঘ্রই নির্বাচনে ইচ্ছুক না।
এবং একই সাথে উনার সরকারের ভেতরের অনেকে সরকারের বাইরে থেকে যে রাজনৈতিক শক্তি বা দুই একটা দল আছে যারা নির্বাচন পেছানোর পায়তারা করছে বা নির্বাচন যেন সহজে না হতে পারে এই ধরনের অনেক অবাস্তবিক ডিম্যান্ড একের পর এক উত্থাপন করছে, ওনার সরকারের ভেতর থেকে অনেকে সেগুলোকে সাপোর্ট করছে বা সেগুলোকে বাহাবা জানাতে চেষ্টা করছে। সো এই জায়গা থেকে আমি মিলন ভাইয়ের সাথে এক জায়গায় একমত যে ঝামেলা আমাদের সম্মুখীন আরও অনেক আছে, আমরা আরও অনেক ঝামেলার সম্মুখীন হব। তবে আমি আশাবাদী যে যত বড় ঝামেলায় আসুক না কেন ফেব্রুয়ারির ভেতরে আমরা নির্বাচন পেতে সক্ষম। এবং এটা আমি ছোট্ট করে জাস্ট বিশ্লেষণ দিই কেন আমি আশাবাদী। এক হলো যে আপনার যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ সেই 10-15 বছর, আমরা সকলে শীঘ্রই নির্বাচন চাই। এই দেশের বড় বড় যারা স্টেক হোল্ডার আছেন, ব্যবসায়িক সমাজ, আপনার আর্মড ফোর্সেস বলেন, ইভেন কি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে ব্যুরোক্রেসি, সরকারি ব্যুরোক্রেসি, আমরা সবাই শীঘ্রই নির্বাচন চাই। কারণ যারাই একটু দেখতে শুনতে বুঝতে সক্ষম তারা সবাই বুঝতে পারছেন যে নির্বাচন ছাড়া স্টেবিলিটি আনা সম্ভব না, এবং স্টেবিলিটি না আনতে পারা পর্যন্ত অন্য কোনো কিছুই আমরা শুধরাতে পারবো না। সো আমাদের সব প্রবলেমের সলিউশন নির্বাচন না, বাট প্রথম সলিউশন নির্বাচন, এবং নির্বাচনটা ছাড়া অন্য কোনো সলিউশন কার্যকর হতে পারবে না। জি, আপনাকে ধন্যবাদ। গোলাম সরওয়ার, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন আলোচনা করছে, আলোচনার শেষ দিকে হয়তো জুলাই ঘোষণা যদি জুলাই মাসের শেষে অগস্টের শুরুতে দিতে হয় তাহলে কিছু জটিলতা এখনও রয়ে গেছে। এনসিপির পক্ষ থেকে এক ধরনের দাবি দেওয়া হচ্ছে, জামায়াত ইসলামের পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির কথাগুলোর সাথে অনেক রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছে তাদের ঐকমত্য এখনও পর্যন্ত হয়নি, কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। তাহলে জুলাই সনদ, জাতীয় সনদ এবং জুলাই ঘোষণা, এটার মধ্যে কি আসতে পারছে বা কি আসতে পারে, কি আসতে যাচ্ছে? দেখেন, আমি ববি হাজার সাহেবকে বলবো, উনি একজন সৌভাগ্যবান ব্যক্তি, ঐক্যমত্য কমিশনে আলোচনা করার তার সুযোগ হয়। আমরা নবগঠিত দল যেটা বলেছি যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আমাদের সামনের এগিয়ে পথ চলা, আমাদের তো এখনও সেই সুযোগ হয়নি, আমরা নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে আছি। তো আমাদের বক্তব্য হলো যে হাজার সাহেব যেটা বলেছেন যে নির্বাচন ছাড়া স্ট্যাবিলিটি আসবে না, এই কথাটা যেমন সত্যি, এটা অস্বীকার করার উপায় নেই। আবার যেন নির্বাচন করে তো আরও সহিংসতার মতো কোনো ঘটনা ঘটুক, এটা আমরা চাই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নির্বাচন তো স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাও তো 3-3বার করেছিল। সুতরাং নির্বাচন তো গ্রহণযোগ্য হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে, ইনক্লুসিভ হইতে হবে। এখন এইটার ব্যাপারে আমরা দেখছি যে এই সরকারের ধরেন সবচেয়ে ভালো কি আজকে তাকে এবং ববি হাজার সাহেবের মাধ্যমে যারা নির্বাচনে গিয়েছেন আমি অভিনন্দিত করতে চাই এই কারণে, কিছু কিছু ব্যাপারে, যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্যের ব্যাপারে, প্রধানমন্ত্রী 2বারের বেশি হবে না, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সহ আর্টিকেল 70 এবং বিভিন্ন আরও অনেক আছে। সুতরাং এই ব্যাপারে ঐক্যমত হয়ে গেছে। আমার কথা হলো প্রক্রিয়া নিয়ে এখন একটা দ্বন্দ্ব আছে, উচ্চকক্ষে কীভাবে হবে কিংবা পিয়ার পদ্ধতি। এই যে 24-এর গণঅভ্যুত্থানে দেখেন আজকে বিএনপি 15টি বছর আন্দোলন করেছে, এটা সত্যি কথা। গোলটা করেছে কিন্তু ছাত্ররা। এই ছাত্রদের পাশাপাশি ঘরের গৃহবধূ থেকে আরম্ভ করে, রিকশাওয়ালা থেকে আরম্ভ করে, শ্রমজীবীতে আরম্ভ করে ওই মাদ্রাসার ছাত্ররাও ছিল। তো সুতরাং আজকে আমরা দেখছি যে ইসলামিক এই যে গোষ্ঠী, আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই দেশটা আমরা জাতীয়তাবাদী শক্তি, একটা মধ্যমপন্থী একটা রাষ্ট্র, ন্যাশনালি ইন্টারন্যাশনালি মানুষ এটা চায়। কিন্তু এখন কিন্তু ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা হচ্ছে যে মুসলিম সেন্টিমেন্টের একদিকে আমরা ধর্মভীরু, আমরা ধর্মান্ধ না। এখন এই ধর্মান্ধতার প্রশ্নে কেউ যদি ট্যাগিংটা এরকম হয় আগামীতে ন্যারেটিভটা যে এটা তালেবানের দিকে যাচ্ছে, তখন এটা আন্তর্জাতিক শক্তি, যেখানে আজকে আপনি আমাদের দরকার, আমাদের ট্যাক্স ট্যারিফের থেকে আমাদের মুক্তির দরকার, 25টা বোয়িংয়ের ব্যাপারে এটা পরে আলোচনা করি, ইত্যাদি ইত্যাদি আছে, সেখানে যদি এই ধারণাটা জন্মায় তাহলে একটা সমস্যা। আমি যে পয়েন্টটা বলতে চাই, আপনি যে জন্য এই শব্দ উচ্চারণ করছেন, আপনার কাছে কি তাই মনে হচ্ছে? কোনটা? আমরা অন্যদিকে দক্ষিণপন্থী বা তালেবানের দিকে হ্যাঁ, যাচ্ছি?
না শুনেন, এখানে কথা হচ্ছে যে হ্যাঁ হইতে পারে, আমি কিন্তু এটাকে স্বাগত জানাতে চাই যে জাতীয়তাবাদী এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের ন্যারেটিভসটা এই মুহূর্তে, যদিও আমি ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাস করি, যদিও আমি শেখ হাসিনা সহ যারা অন্যায় করেছে তার বিচারের পক্ষে, কিন্তু তাই বলে আওয়ামী লীগের মতো একটা সংগঠনকে, বিশ্বাসকে কি ধ্বংস করা সম্ভব? আমি তো মনে করি না, কারণ তাদের যেই পার্সেন্টেজই হোক তাদের আছে, এবং একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা আমি ব্যক্তিগতভাবে কিংবা আমার দল এটা মনে করে। তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে অবস্থা, যে আজকে তারা আন্দোলন যারা করছিল, এক পক্ষ চাচ্ছে পিআর, জামাত ইসলাম, এনসিপি, চরমনার পি সহ এরা, ওদিকে বিএনপি সহ সম্ভাবনা দলগুলি চাচ্ছে নো, আমরা চাচ্ছি। তো এই জায়গায় যদি একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা না হয়, তাহলে নির্বাচনটা কীভাবে করবেন? আমি শেষ করতে চাই এইভাবে, এই জিনিসটা করতে হইলে তো কীভাবে করবেন? ধরেন আমরা নীতিগতভাবে মেনে নিলাম পিআর পদ্ধতি, কিন্তু সেটার জন্য তো আপনার গণভোট লাগবে, অথবা পার্লামেন্টে গিয়ে এটাকে রেটিফাই করতে হবে, পাস করতে হবে। তো তার আগে কি এইভাবে চলতে পারে? সুতরাং আমরা চাই যে যেমনিভাবে বিচার চাই, আমরা যেমনিভাবে সংস্কার চাই, তেমনিভাবে আমরা নির্বাচনটা চাই, অর্থ নির্বাচন। এটার জন্য যে আইন শৃঙ্খলা, আজকে আপনি প্রথমেই শিরোনাম করেছেন চাঁদাবাজি, এই যে এখন যার শক্তি আছে, উনি একটা দলের প্রধান, আমি একটা দলের নির্বাহী প্রধান। সুতরাং এখানে আমরা বলতে চাই যে আমরা যারা ছোট দল বলেন, মধ্যমপন্থী দল বলেন, আমরা যখন নির্বাচনে যাব, আমরা পেশি শক্তির কাছে, কালো টাকার কাছে তো আমরা নির্বাচনে আমরা যেতে পারবো না। এই জায়গাটাতে এনশিওর করতে হবে, লেভেল প্লেইং ফিল্ডটাকে তো কনফার্ম করতে হবে, এস্টাবলিশ করতে হবে, আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন তিনটাই নির্বাচন আমি বলি। আজকে দেখেন এরশাদ সাহেব যখন চলে গেলেন, 3 মাসে এসে শাহাবুদ্দিন সাহেব ইলেকশন করেছিলেন, 1996 একটা ইলেকশন হয়েছিল, তারপরে 2001-এ হয়েছিল, তারপর 2008-এ হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে হ্যাঁ সেখানেও প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু কম্পারেটিভলি তো একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কিন্তু আজকে যে আলোচনা করে যে আমার মনে হয় যে সংস্কারগুলি হয়েছে, সেগুলিকে যদি আমরা জুলাই চার্টারে নিয়ে আসতে পারি, এবং এটা আনা উচিত, নাহলে এতগুলি তরুণ যে তারা যে রক্ত দিয়েছে, এ দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমি একটা কথা বলি, এই যে আজকে যে অভিযোগটা উমামা ফাতেমা যে মুখপাত্র ছিল, সে বলল যে এটা অনেক গভীরে, যে কারণে তারা এটা বন্ধ করেছে। দেখেন তারা কিন্তু আন্দোলন করে, কিন্তু তারা কিন্তু গোলটা তারা করেছে, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু যে মুক্তিযুদ্ধের পর অনেক মুক্তিযুদ্ধও কিন্তু ডাকাতি ছিনতাই করেছে, এটাও কিন্তু ইতিহাস আমি জানি, যেহেতু আমি এখানে আপনাদের চেয়ে অগ্রজ, আমি নিজ চোখে দেখেছি। আমার কথা হলো যে তাই বলে একটা সংগঠনকে তো আমরা সেভাবে ট্যাগিং করতে পারি না। সুতরাং এখানে মেইন জিনিসটা যেটা উনি বলেছেন, ল এনফোর্সিং এজেন্সি, আইনের শাসনটা, পুলিশকে, প্রশাসনকে যদি স্ট্রংলি আমরা বসাতে না পারি, তাহলে নির্বাচন যদি শেখ হাসিনার মতোই হয়, দেখা গেল যে বিএনপি কিংবা বিএনপি মনে দলগুলি ইলেকশন করলো আর ওরা বয়কট করলো, একটা কথার কথা, জামাত, এনসিপি এরা একটা আন্দোলন করলো, তাহলে তো সেই ইলেকশন তো গ্রহণযোগ্য হলো না, অথবা এরা ইলেকশনে বাধা দিল। সুতরাং আমরা চাই অতি সত্বর, যেহেতু ববি হাজরা সাহেব যান, যেহেতু আমাদের যাওয়ার দুর্ভাগ্য, আমরা যাওয়ার সুযোগ হয় না, আপনার সুযোগ কেন হয় না? সুযোগ হয় না, তারা মনে করে এটা নবগঠিত দল, কিন্তু আমরা মনে করি যে আমাদের সেটা নেওয়া উচিত। এই কারণে আমাদের মতো নতুন দলে সাবেক আমলা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী আজকে এখানে আছে, এখানে অনেক বিজ্ঞ লোকজন আছে। আজকে জানেন আমার দলে ধরেন ইলিয়াস কাঞ্চন আমাদের চেয়ারম্যান এবং শওকত মাহমুদ মহাসচিব সহ যারা আছে, আমরা কিন্তু এতটুকু হলেও কন্ট্রিবিউট রাখতে পারতাম, কিন্তু সেই সুযোগটা কিন্তু সরকার দিচ্ছে না। শেষ করে দিই যে ওনারা যেখানে যাচ্ছেন, অনেকে অনিবন্ধিত দলকে দেওয়া হচ্ছে, কি ক্রাইটেরিয়া হচ্ছে আমি জানি না। এনসিপি কি নিবন্ধিত? ওয়াই তাদেরকে কেনই করা হয়? যদি তারা নিবন্ধিত না হয়, তাহলে আমাদেরকে কেন না হয়? আপনি তো বললেন ছাত্ররাই গোলটা দিয়েছে। না ইয়েস, অবশ্যই স্বীকার করি, কিন্তু ছাত্ররা না, এনসিপি মানে তো পুরো ছাত্র কি মনে করেন পুরো ছাত্ররা কি এনসিপিতে আছে? আমার তো বিশ্বাস, যারা আন্দোলন করেছে তাদের বেশিরভাগই এখানে আছে। মেইন নেতারা আছে। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসা ছাত্র এরা তো রিপ্রেজেন্ট করে না। আমি এনসিপির শুভকামনা করি, কিন্তু এনসিপিকেও বলবো যে তারা আবার যেভাবে 4টা দলের মধ্যে নিজেদেরকে অবস্থান করে নিয়েছে, যেটা জনগণ কিংবা রাজনৈতিক বোদ্ধারা এটাকে কিন্তু
সহজভাবে নিতে পারে না। এই কারণে, কারণ তাদের পরিপক্কতা, বিজ্ঞতা কিংবা অভিজ্ঞতার তো ঘাটতি আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা তাদেরকে সম্মান করতে চাই। আপনি দেখেন 69 গণঅভ্যুত্থানের পর কোনো ছাত্রনেতা কি সরকারি গিয়েছিল? 90 গণঅভ্যুত্থানের পরে কোনো ছাত্রনেতা কি সরকারি গিয়েছিল? ওই আন্দোলনে ওই অভ্যুত্থানগুলোতে যা যা চাওয়া হয়েছিল তা হয়নি বলেই এবার সরকারি অংশগ্রহণ করেছে। আমি তাহলে ওইভাবে যদি বলতে হয়, তাহলে আজকে ঐক্যমতে আসেন। তাদের চাহিদা আমি তো বলেছি যে তাদের রক্তকে বৃথা আমরা দিতে চাই না, তাদের আকাঙ্ক্ষাকে আজকে বাস্তবায়ন করেন। সেখানে গিয়ে এখন পিয়ার না পিয়ার না, এই নিয়ে যে বিভাজন, এই বিভাজনের রাজনীতি স্বৈরাচারকে পুনর্বাসিত করবে, ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। আমরা সেটা থেকে মুক্তি চাই এবং একটা নির্বাচন হোক, এটাই আমাদের চাও। ববি হাজ্জাজ অনেকগুলো কথা বললেন, কিন্তু যদি বিভেদের কথা বলছেন, যদি বিভেদ হয় তাহলে স্বৈরাচার আবার আসবে, বিভেদ কি আপনি দেখেন কোথাও? দেখেন, কিছু দূর তো রাজনৈতিক প্রেক্ষাপটে বিভেদটাই নর্মাল। মানে মিলন ভাইয়ের একটা দল আছে, আমার একটা দল আছে, আমরা কিছু না কিছু জিনিসে আমাদের মতৈক্য হয়নি বলেই তো ওনার আর আমার আলাদা দল। ওনার সাথে যারা আছেন তারা একমত, আমার সাথে যারা আছেন তারা একমত। না হলে মিলন ভাই আর আমার তো একটা সুসম্পর্ক অনেক পুরাতন, আমরা এক দল না কেন, বা যে কোনো অন্য দলের কথা বলেন, তো কিছু বিভেদ থাকবে। একই সাথে যখনই নির্বাচনী কম্পিটিশনে আপনি যাবেন, তখন এই বিভেদগুলো আরও শক্ত একটা আকার ধারণ করবে। আর যতটা শক্ত আকার না ধারণ করবে, তার থেকে বেশি এই বিভেদগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে। কারণ আমরা সবাই যে ভোটারদের কাছে বলবো যে আমারটা ভালো ওনারটার থেকে, তো ওই জায়গা থেকে বিভেদ সৃষ্টি হবেই। এখন যে জিনিসগুলো, যেমন একটা জিনিস মিলন ভাই বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থা নিয়ে তারপর নির্বাচন, এটা মানে সবাই এখানে একমত হবে, সবাই, যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। কিন্তু এখন প্রবলেম আছে কিছু। একটা হলো যে 12 মাস এই অন্তর্বর্তীকালীন সরকার সময় পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে আর একটু সুন্দরভাবে গোছানোর, জনগণের আস্থা তাদের উপরে ফেরানোর একটা প্রক্রিয়া শুরু করার, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনেরও একটা আস্থা যে জনগণ তাদের সাথে আছেন, এটার একটা প্রক্রিয়া শুরু করার। 12 মাসে কোনো কিছু শুরু হয়নি। রাদার আমি বলবো 8ই আগস্টে আমাদের যে অবস্থান ছিল, যেদিন সরকার আসলে নতুন করে শপথ নিল, 3 দিন তো কোনো সরকারই ছিল না, 8ই আগস্টে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা যে অবস্থা ছিল, তার থেকে আজকে মন্দ অবস্থা বললে খুব বেশি ভুল বলবো না। সো তাহলে 12 মাসের যদি অবনতি হয়ে থাকে, আমরা আরও 12 মাস, 24 মাস, 36 মাস অপেক্ষা করব নির্বাচনের জন্য, যেন আরও ধসে পড়ে, এটা মুশকিল। এবং রাদার আমি বিশ্বাস করি, যদিও এগেন ওনার সাথে কিন্তু আমি পুরোপুরি একমত যে আরও শক্তিশালী করে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু হচ্ছে না। তো আমাদের তো বাস্তবিক হতে হবে সব কিছু নিয়ে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারাও কিন্তু, কারণ আমাদের দেশের কিছু জিনিস আছে, যেমন আপনি বললেন না চাঁদা নিয়েও, যে আমাদের দেশে এমন না আজকে নতুন কেউ চাঁদা তুলতে এসছে, আজকে আরও জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী নাই। সো সেটা এনসিপি বলেন বা অন্য যে কোনো দল বলেন, যে পারছে সে লুটতরাজ করছে। ওই দলগুলোরও হয়তো বড় নেতারা লুটতরাজ করছে না, কিন্তু ওই দলের নাম নিয়ে লোকজন লুটতরাজ করছে। এবং লুটতরাজ কেন করতে পারছে? আমরা অনেকেই একটা প্রবণতা দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোকে বারবার দোষারোপ করার। রাজনৈতিক দলের কোনো দোষ নাই, তাদেরকে সব 7 খুন মাফ, তা না ভাই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তভাবে দাঁড়াতে পারতো, তাহলে কে কোথায় ইচ্ছা মতো তুলতে পারতো চাঁদা। এই যে মনে করেন আমি একটা দলের, আপনি কথা বললেন বাংলাদেশ জামাত ইসলাম, বা একটা দলের কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা পুরনো অনেক পুরাতন দল, সরকার পরিচালনা করেছে বা সরকারের সাথে সম্পৃক্ত ছিল, এদের মাঠ পর্যায়ে অনেক শক্তি আছে। বাংলাদেশ জামাত ইসলাম একসময় একটা মানে একটা নেগেটিভ পরিচিতিও ছিল, রক কাটাবে এরকম কিছু, মানে খুব হার্ড লাইনার এরকম একটা পরিচিতিও ছিল। ছাত্র দল, ছাত্রলীগ, এগুলোর একসময় একটা বিশাল পরিচিতি ছিল। পরে গত 15 বছর ছাত্রলীগ কী করেছে, হেলমেট বাহিনী, এটার কথা আমি বাদ দিচ্ছি, তার আগে বলছি। কিন্তু আজকে আমরা দেখছি যে এমন দল যাদের কোনো এই ধরনের কোনো পরিচিতিই নাই, 20 জন 30 জন তরুণরা একটা অফিসে যে চাঁদা জোরপূর্বক তুলে নিয়ে আসছে। এখন 20-30 জন, এটা কিন্তু এর আগে কখনো এই অবস্থান আমরা দেখিনি। এই অবস্থান আমরা কেন দাঁড়িয়েছি? কারণ আইন শৃঙ্খলা ব্যবস্থা নেই বললেই চলে, এতটা দুর্বল। তাহলে এইখানে, এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা যারা ইতিমধ্যে আছেন আইন শৃঙ্খলা বাহিনীতে, তারাও অপেক্ষা করছেন যে নেক্সট সরকার কে আসবে, ভাই আমি আর ঝামেলায় পড়বো না। আমরা বহুত কিছু সহ্য করেছি, 15 বছর আমাদেরকে দিয়ে অনেক দুঃশাসনের লাঠি হিসেবে আমাদেরকে ব্যবহার করা হয়েছে। আমরা আর কিছুর মধ্যে নাই ভাই, নেক্সট সরকার কে আসবে আমি তার কথা শুনবো। তাহলে নেক্সট সরকার কে আসবে, এই স্টেবিলিটিটা আপনি কিভাবে দিতে পারবেন? নির্বাচনের মাধ্যমে দিতে পারবেন। এখন নির্বাচন দিতে হলে
অবভিয়াসলি আমরা এখনো বিশ্বাস করি, গত 12 মাস ধরে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে এসেছি কি কি পদক্ষেপ নিলে আইন শৃঙ্খলা ব্যবস্থা আরো শক্ত হতে পারে। এক্ষুনি যদি মনে করেন 3 মাসের মধ্যে নির্বাচন ডিক্লেয়ার করলো, এক্ষুনি আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া শুরু করলো, বা যেমন মনে করেন আমাদের মানে এই আর্ম ফোর্সেস থেকে একটা প্রপোজাল আমরা দেখেছি এসেছে যে যদি ডিভিশন ভিত্তিক নির্বাচনটা পরিচালনা করা হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটা কনফিডেন্স আছে যে তারা নির্বাচনকালীন সময় ফুল সেফটি সিকিউরিটি দিতে সক্ষম হবেন। তাহলে আমরা করলাম ভাই 8 দিন নির্বাচন করলাম, এবং 8 দিন 2 দিন গ্যাপ দিয়ে সো 8 দিন 8 3 যা 24, 24 দিনে আমরা নির্বাচন করলাম, 1 মাস ধরে নির্বাচন করলাম। 1 মাস 1.5 মাস ধরে অন্য দেশে হয় না নির্বাচন। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এরকম অনেক ধরনের নতুন ব্যবস্থায় আমরা যেতে পারি যেখানে আমরা স্বচ্ছ একটা নির্বাচন পেতে পারি। এখন আসেন অংশীদারিত্ব। অবভিয়াসলি ভাই আমরা সবাই চাই পুরোপুরি অংশীদারিত্বমূলক একটা নির্বাচন, কিন্তু এর আগে আওয়ামী লীগের সময় যে অংশীদারিত্ব হয়নি আর এখন, এটা আমরা একভাবে কম্পেয়ার করতে পারি না। আওয়ামী লীগ বেসিক কথাগুলোই মানে নাই, মানে এই যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, ভোট চুরি হবে না, ডাকাতি হবে না, এইটার একটা বেসিক গ্যারান্টি এটা আওয়ামী লীগ কখনো দেয়নি। কিন্তু এখন কোনো একটা দল যদি বলে যে না, আমরা গত 54 বছর আমাদের যে সংবিধান ছিল এটা ছিঁড়ে না ফেলা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না, আমরা যতই ঐক্যমত হই যে নতুন সরকার এসে এই অ্যামেন্ডমেন্টগুলো সংবিধানে আনবে, এই ঐক্যমত আমি মানি না, বাকি সবাই মানছে, একটা দল মানছে না, তখন ওই দলের শুধু অংশগ্রহণ না করার জন্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে, এটাও আমি যৌক্তিক মনে করি না। তবে একই সাথে আমি যে জায়গা থেকে সবকিছু দেখছি সেই জায়গা থেকে আমি হয়তো মিলন ভাইয়েরকে একটা কথা বলবো যে যতগুলো দল এখন আলোচনায় আছে যে তারা নির্বাচনে নাও যেতে পারে এসে, আমি আসলে সত্যিকারভাবে শক্তভাবে বিশ্বাস করি তারা সবাই নির্বাচনে যাবেন। ওই যে নির্বাচনে নাও যেতে পারেন এটা তারা একটা স্কেয়ার ট্যাকটিক বা একটা নেগোশিয়েটিং ট্যাকটিক হিসেবে ব্যবহার করছেন, সো দ্যাট এই যে আপনার ওই ঐক্যমত কমিশনে কি বের করতে পারেন এবং কাকে কতখানি ভালো দেখাতে পারেন, খারাপ দেখাতে পারেন এই নির্বাচন ইকুয়েশনে, এই খেলায় তারা এখন লিপ্ত আছেন। তারা আসলে নির্বাচনে যাবেন না এটা আমি কোনোভাবেই বিশ্বাস করছি না। আসলে কি তাই? এটা একটা অত্যন্ত মানে তার সাথে অধিকাংশ বিষয়ে আমি সহমত পোষণ করছি, দ্বিমতের জায়গাও কিছু আছে। প্রথমে বলবো যে আমরা কিন্তু বিভেদ না বলে যদি বলি মতানৈক্য, বিভেদ হলে তো এটা অন্য জায়গায় চলে যায়। আমরা এটাই ডেমোক্রেসির বিউটি। ডেমোক্রেসি ইজ এ প্রসেস, ডেমোক্রেসি ইজ এ কালচার, ডেমোক্রেসি ইজ এ সাবস্টেন্স। সুতরাং এখানে যার যার মত থাকবে, কিন্তু জাতীয় ইস্যুগুলিতে আমাদের মিনিমাম একটা জায়গায় তো আসতে হবে। এখন জাতীয় ইস্যুটা কি? নির্বাচন। এখন জাতীয় ইস্যুটা কি? আমরা কীভাবে নির্বাচনটাকে মানে অর্থবহ, অংশগ্রহণমূলক এবং আমরা করতে পারি। এখন সেটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পিয়ার পদ্ধতি না বিদ্যমান পদ্ধতি, তাহলে এই জায়গাটা তো হ্যাভ টু কাম ইন কনক্লুশন এই জুলাই সনদে। আচ্ছা, আসলো না, তারপর আমি মনে করি যেটা ওনাদেরকে বলেছেন আমরা দেখেছি, আমি বিশ্বাস করতে চাই যে নির্বাচনের একটা ডেট ঘোষণা হলো। নির্বাচনের ডেট ঘোষণার পর যদি কোনো কারণে অ্যানার্কি হয়, যেটা সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে। দেখেন আমাদের এই সেনাবাহিনী, আমি মনে করি দিস ইজ দ্য ন্যাশনাল আর্মি। আমাদের এই সেনাবাহিনী আপনি দেখেন 71-এর মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আজকে আমাদের এটা মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আমরা 1975 সনে সেনাবাহিনীর ভূমিকার কারণে বহুদলীয় গণতন্ত্রের জায়গায় আমরা এসেছি। 1990 সনে আমি এরশাদ ক্যাবিনেটে ছিলাম। এরশাদের যখন নাকি হচ্ছে নুরুদ্দিন সাহেবকে বললেন যে আপনি পলিটিক্যালি সলভ করেন, উনি ক্ষমতা ছেড়ে দিলেন। এই 2024-এ আপনি দেখেন তারা যদি সত্যিকারভাবে যদি শেখ হাসিনার কথা শুনতো তাহলে হয়তো রক্ত আরও বেশি যেত, কিন্তু তারা জনগণের পাশে দাঁড়িয়েছে। এটা তো ইতিহাস। তাহলে একটা ইনস্টিটিউশন হিসাবে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী স্যার আমাদের কাছে নাই। আমরা রাজনীতিবিদরা আমরা দলকে কিন্তু ইনস্টিটিউশন হিসাবে সেইভাবে তৈরি করতে পারি নাই। যদিও এদিক থেকে মানে জামাত ইসলাম একটু ব্যতিক্রম। আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদের তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না, হয়তো এক্সপেল করতে পারি, কারণ আমার এক্সপেল করা ছাড়া ক্ষমতা নাই, আমার নির্বাহী ক্ষমতা নাই, কিন্তু আমরা সেই আদর্শে তৈরি করতে পারি না। তাইলে আমি যেটা বলতে চাই, নির্বাচন ঘোষণা করে, আমি যদি এই জায়গাটায় আমরা আসি, নির্বাচনটা ঘোষণা করে আইন শৃঙ্খলাকে এবং সেনাবাহিনীকে, আমি তার সাথে সম্পূর্ণ একমত, 8 ডিভিশন 8 দিনে হইতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে এইটা এনশিওর করা, এবং সেনাবাহিনীকে সেইভাবে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এ তো কোনো মানে সবাই বলে যে 1/11-এর সময়
তখনও সংস্কারের কথা, আপনার এখানেই আমি তৃতীয় মাত্রায় আপনার ইয়েতে অনেক কথা সংস্কারের কথা বলেছি। তখন রাস্তায় গাড়ি ফেলে গেছে, তখন টাকার বস্তা পাওয়া গেছে। এখন তো সেনাবাহিনীকে কেন ভয় পায় না? তার মানে সেনাবাহিনী সেইভাবে হয়তো সফট ওয়েতে আছেন ওয়াকার সাহেব, আমি মনে করি যে কিন্তু কিছু কিছু জায়গায় চাঁদাবাজির ক্ষেত্রে, দখলবাজের ক্ষেত্রে কিংবা দুর্নীতির ক্ষেত্রে এই যেটা হয়েছে এইটা কিন্তু মানে ইউ হ্যাভ টু শো ইউর ফেস ভেরি স্ট্রংলি। এখন রাষ্ট্র ক্ষমতায় থেকে যদি বিজ্ঞতা, পরিপক্কতা এবং আপনার এইটা ভিশনটা ঠিক না হয়, আমার মনে হয় যে এখানে বর্তমান সরকার উইথ রেসপেক্ট টু ডক্টর ইউনূস ছাড়া আমার মনে হয় সরকারের ভিতর সরকার আছে। এখানে আমার কাছে মনে হয় যে তারা তাদের গোলটাকে, তাদের ভিশনটাকে এখনও ক্লিয়ার করতে পারে নাই। তবে আমি বিশ্বাস করতে চাই, আমি আশাবাদী হতে চাই, এটি নির্বাচন ফেব্রুয়ারি হোক, এপ্রিল হোক, এই নির্বাচনটা দরকার এবং সেটা উনি ঘোষণা দেবেন, যেটা বললেন আগামী 5ই অগাস্টের মধ্যে যদি ঘোষণা দেয়। তার সাথে সাথে প্রক্রিয়াটা কী হবে, এই জায়গায় যদি ঐক্যমত না হয় তাহলে কিন্তু আমি ঘোর অমানিশা দেখছি। এটুকুই বললাম। ধন্যবাদ আপনাকে ববি হাজ্জাজ। একটু ভিন্ন বিষয়, ব্যবসা বাণিজ্য বিষয়ে যাই। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ব্যবধান কমানোর জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে ফেলেছি। 25টি ওয়িং কেনার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, 7 লাখ মেট্রিক টন গম কিনবো, আরও কিছু কিছু জিনিস যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আনা যায়, এবং 29 বা 30 তারিখ যুক্তরাষ্ট্রে বৈঠক হবে এ বিষয়ে। আমরা এখান থেকে কি বের করে নিয়ে আসতে পারবো, নাকি কি দিয়ে আসবো? দেখেন, প্রথমত আমরা আমাদের এক্সপোর্ট মার্কেটের জন্য খুব বড়ভাবে একক দেশ যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল, এবং দ্বিতীয় সবচেয়ে বেশি ইউরোপের উপরে নির্ভরশীল। কিন্তু ইউরোপ তো একক দেশ না, অনেকগুলো দেশ মিলিয়ে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার গত কয়েক মাস ধরে যে ট্যারিফগুলো বসানো শুরু করেছে বিদেশি সব রপ্তানির উপরে, সেই জায়গায় আমাদের দেশের আপনার রপ্তানি শিল্পে, স্পেশালি গার্মেন্টস রপ্তানি শিল্পের সাথে যারা নিয়োজিত আছেন, ওনাদের সবার কাছ থেকে আমরা পরিষ্কার এই সিগন্যালটা পেয়েছি যে ট্যারিফটা যদি আমরা ঠেকাতে না পারি, তাহলে এই যে আমাদের এত হাজার গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো বড় অংশ বন্ধ হয়ে যাওয়ার সম্মুখীন হবে। সো এখানে এগুলোকে প্রোটেক্ট করা বা বাঁচাবার একটা দায়িত্ব সরকারের নিশ্চয়ই আছে। কিন্তু সরকার এখন মানে আমাদের ন্যাশনাল ক্যারিয়ারের 25টা বোয়িংয়ের প্রয়োজন আছে কি না, আমরা গম আর কোথা থেকে কিনি, মানে এই জিনিসগুলো একটা বড় জায়গায় আমাদের প্রবলেম যেটা হয়েছে যে আমরা, এবং যার জন্য ওই যে আমি মিলন ভাইয়ের সাথে একমত, অনেক কিছু সংস্কার আসলে আমাদের করতেই হবে, রিফর্ম। যেমন মনে করেন আমাদের পার্লামেন্টে, মানে আমাদের সংবিধানে বিদেশি চুক্তির বিষয়ে পার্লামেন্টারি রাটিফিকেশনের কোনো ধারা নাই। পার্লামেন্টারি রাটিফিকেশনের ধারা যদি থাকে, তাহলে এটাও কিন্তু একটা নেগোশিয়েটিং ট্যাকটিক, যে ভাই আমি তোমারে দিতে চাই কিন্তু আমার সংসদ আটকায় দিবে, এই ধরনের বিষয় আছে। সো ওইটা যদি থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি চুক্তি করবে সেটাও কিন্তু রাটিফিকেশনের মধ্যে নতুন পার্লামেন্ট হওয়ার সাথে সাথে পড়বে। সো ওইখানে আমাদের একটা সেফগার্ড থাকে। এই সেফগার্ডগুলো তৈরি করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আজকে যে খবরে দেখেছি, কারণ আমি কিন্তু আসলেই মানে সারাদিন তো আমরা দৌড়ের উপরে থাকি, বাট যখন খবরে দেখেছি আমি একটু সারপ্রাইজড হয়ে গেছি। মানে 25টা বোয়িং, এত মেট্রিক টন গম, আরও কি বেশ কিছু প্রোডাক্ট আমরা কিনবো, হ্যাঁ বেশ কিছু জিনিস, মানে একটা মোটামুটি একটা লম্বা লিস্ট, যে এত কিছু আমরা ক্রয় করব। তাহলে সরকারের এই চুক্তির আশেপাশে আসার আগেও এগুলোতে আমাদের যাচ্ছে কত এবং আমরা গার্মেন্টসে ট্যারিফে বাঁচাচ্ছি কত, এই হিসাবগুলো পরিষ্কার করে জনসম্মুখে আনাটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ শুধুমাত্র একটা সেক্টরকে সাবসিডাইজ করার জন্য পুরো দেশের এক্সচেকারের অর্ধেকের বেশি খালি করে দেয়া, মানে এটা তো একটা অপরচুনিটি কস্ট তো বিশাল। সো এটা জনগণকে পরিষ্কার জানানো। আমরা একটা জিনিস দেখেছি, এখান আমি নিন্দা করছি না, তবে আমি সমালোচনা শক্তভাবেই করছি, যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা স্পেশালি যুক্তরাষ্ট্রের সাথে আপনার সর্ট অফ সিক্রেট চুক্তি, যেটা জনসম্মুখে আসবে না, এই ধরনের চুক্তির আলোচনা আমরা দেখেছি, চুক্তি করা দেখেছি। মাতারবাড়ি পোর্ট নিয়ে আলোচনা দেখেছি, আপনার রোহিঙ্গার ওখানে করিডোর নিয়ে আলোচনা দেখেছি, আবার আপনার ইউএন পিসের একটা এশিয়া অফিস, হিউম্যানিটেরিয়ান এশিয়ার অফিসের নিয়ে আলোচনা দেখেছি, যেগুলো একটা বড় দাগে জনসম্মুখে আনা হয়নি এবং জনগণের সাথে বা মানে জনগণের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, এটা ইলেকশন নির্বাচন ছাড়া হবে না, বাট এগুলো আলোচনায় আনা হয়নি। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত দুঃখজনক, মানে পরে যে খুবই মুশকিল হয়ে যেতে পারে এই জিনিসগুলো। সো তার জন্য আমি মানে শক্ত আবেদন জানাবো সরকারের প্রতি, যে যেই চুক্তিগুলো এখনও হচ্ছে, এই ট্যারিফগুলো, এগেন আমি মানছি ভাই,
আমাদের গার্মেন্ট সেক্টরকে বাঁচাইতে হইলে এই ট্যারিফগুলো মুখোমুখি হতে, এই ট্যারিফগুলো সরানোর জন্য কিছু নেগোসিয়েশন বা কিছু ছাড় আমাদের দিতেই হবে যুক্তরাষ্ট্রকে। মানে ট্রাম্প সরকার একেবারেই নাছোড়বান্ধা, কিছু দিতেই হবে। বাট সে কিছু মানে কি এবং আসলে আমরা কোন কোন খাতে হারাচ্ছি, কোন কোন খাতে পাচ্ছি, এগুলোর পরিষ্কার একটা ইমেজ জনসম্মুখে না আনা পর্যন্ত আসলে আমরা কেউই ওনার এই সরকারের সাপোর্টে একসাথে হতে পারছি না। আমরা শেষ করব। জি, আমি ওনার কথার ধারাবাহিকতায় বলবো, আমি নিজেও একজন গার্মেন্টস মালিক। জি, যদিও মধ্যম পর্যায়ে, আমি খুব বড় গার্মেন্টসের মালিক না। আমার এই ফ্যাক্টরিটা এই মুহূর্তে প্রোডাকশন বন্ধ আছে। তো যাই হোক, কী কারণে আছে দেখেন, এই যে 35% যে এটা বসিয়েছে ট্যাক্স, আর আগে ছিল 15, তাহলে 15%। ফরাজ আপনি ইন্ডিয়া দেখেন লবিস্ট নিয়োগ করে তারা 26%-এ তারা ফিক্স করে রেখেছে। ভিয়েতনাম, কম্বোডিয়া 20%-এ ফিক্স করে রেখেছে। আমরা কেন পারলাম না? আমরা যারা এই ট্রেডে জড়িত তাদেরকে যদি ইনভলভ করা হতো, যদি লবিস্ট নিয়োগ করা হতো, তাহলে আমরা কিন্তু ফলটা আসতাম। এখন আজকে আপনি যে প্রসঙ্গটা এনেছেন, এই 25টা বোয়িং কিংবা গম দিয়ে যদি তাদের সাথে তুলা, এলপিজি দেখেন, ট্রাম্প সম্পর্কে একটি বক্তব্য আপনার মাধ্যমে বলে, সে রাজনীতি যে সে ডিল বুঝে। সে কিন্তু দেখবেন যে তার আমেরিকার রাষ্ট্রের ইয়ের পক্ষে সে হি মিনস ডিল, বিজনেস ডিল। তো সুতরাং সে যদি এইটা করেও, কারণ দেখেন এই আমাদের প্রায় 50 থেকে 60 লক্ষ শ্রমিক, 10 লক্ষ শ্রমিক কিন্তু এই ট্যারিফটা যদি না কমানো হয় তারা কিন্তু কর্মসংস্থান হারাবে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে এটাকে কি বলে, উইন উইন সিচুয়েশনে এটাই করা দরকার। আরেকটা উনি কথা বলেছেন ববি হাজার সাহেব, আমি তার সাথে এনডিসি অর্থাৎ নন ডিসক্লোজার ক্লজ যেটা, যেটা হচ্ছে, এইটা কেন এটা করতেছে না আমি এটা বুঝি না। এটা জনগণের কাছে করা উচিত। যদিও শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে অনেক জিনিস পার্লামেন্ট থাকার পরও তারা কিন্তু সেটা প্রকাশ করে নাই, পরে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এটা তো ভবিষ্যতে বুমেরাং হতে পারে। সুতরাং আমার মনে হয় যে এখানে নেগোশিয়েটিং স্কিলটা এই সরকারের, আমি বলবো যে সীমাবদ্ধতা আছে, তারা সেভাবে করতে জানে না। তাই আমি পরিশেষে এইটুকু বলতে চাই যে দেশটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই দেশটা আমাদের। দেশটা আমরা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা করেছি এবং 24শে গণ অভ্যুত্থানে আমাদের একটা স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এই কোনো কারণে আন্তর্জাতিক অবস্থায় যদি আমরা যদি এটা সেটেল না করতে পারি, বিনিয়োগের প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে, এই ডিলের প্রশ্নে এবং আগামী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় যদি আমরা একমত না হতে পারি, ভাই লাস্ট কথাটাই বলতে চাই, যেটা ববি হাজার সাহেব বলছেন, দ্বিমত থাকবেই, কিন্তু মেইন ইস্যুতে তো আমরা এক তো হইতেই হবে। না হলে কিন্তু আবার আমি এন্ড করতে চাই এইভাবে যে আমার মনে হয় যে আমি ছাত্ররা যেভাবে বলে যে আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন, এই সাউন্ড ভালো শোনা যাচ্ছে না, এগুলো ঠিক না। তারা আর কিছু না পারুক, এটা আমরা চাইবো, তাদের কাছে অনুরোধ করব দেশবাসীর দিকে তাকিয়ে আমার মনে হয় যে আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থান, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত আমরা যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারি, এটাই হোক আমাদের আকাঙ্ক্ষা। ধন্যবাদ গোলাম সরোয়ার মিলন, ববি হাজ্জাজ, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।